কাছের এবং দূরের যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হায়দ্রাবাদের চিকেন দম বিরিয়ানি। খুবই সহজ এবং সিম্পলভাবে ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকের বিরিয়ানিটা আমি তৈরি করছি। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1.5 কেজি। মাংসটা কেটে ধুয়ে আমি পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন মাংসের জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি 1.25 কাপ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, ধনে পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ভাজা জিরের পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1.25 কাপ। পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। আমি এখানে সব কিছু কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, যার কারণে আমার মাখাতে সমস্যা হচ্ছে। এখন এটাকে আমি যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রের ভেতরে নিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দারুচিনি দিয়ে দিচ্ছি ছোট বড় 3-4 টুকরা, লবঙ্গ দিয়ে দিচ্ছি 5-6টা, 2টা তেজপাতা মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিচ্ছি, 5-6টা দিয়ে দিচ্ছি সবুজ এলাচ। এলাচের মাথাটা আমি এভাবে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখন অনেকে মনে করতে পারেন যে আমি এখানে গোটা মশলাও দিচ্ছি, আবার গরম মশলা পাউডারটাও দিচ্ছি। হায়দ্রাবাদের দম বিরিয়ানিতে কিন্তু সাধারণত গোটা মশলাটা দেওয়া হয়। অনেক সময় দেখা যায় বিরিয়ানিটা খাওয়ার সময় গোটা মশলাটা যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খুবই খারাপ লাগে। এই কারণে আমি গোটা মশলার পরিমাণটা একটু কম দিচ্ছি এবং গরম মশলা পাউডারের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1.25 কাপ। আর এই তেলে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করা তেলটা দিয়ে যদি মাংসটা ম্যারিনেট করেন তাহলে দেখবেন এই সময়ে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। এখন এর ভিতরে 1 চিমটি দিয়ে দিচ্ছি জর্দার রং। এটার জন্য মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এখন চিনি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আবারও সব কিছু একটু মেখে নিচ্ছি। এখন মাংসটা ম্যারিনেটের জন্য আমি এটা ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে এটা আপনারা 5-6 ঘন্টা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। যত বেশি সময় দিবেন ম্যারিনেটের জন্য ততটাই কিন্তু চিকেনের ভেতর পর্যন্ত মশলাটা ঠিকমতো ঢুকবে এবং বিরিয়ানির স্বাদটাও খুবই ভালো আসবে। আর যদি 2-3 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করেন তাহলে এটা নর্মাল ফ্রিজে রাখার কোনো দরকার নাই, বাহিরেই রাখলে হবে। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে বাসমতি চাউল নিয়েছি 3 কাপ। আপনারা চাইলে যে কোনো ধরনের পোলার চাউল দিয়েও এটা রান্না করতে পারবেন, তবে সাধারণত দম বিরিয়ানিটা বাসমতি চাউল দিয়ে রান্না করা হয়ে থাকে। এখন এই চাউলটাকে আমি 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে তারপরে এটা আমি ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পরে কিন্তু চাউলটা কষতে ধোয়া যাবে না, আলতোভাবে চাউলটা উঠিয়ে পানিটা ঝরিয়ে নেবেন। এখন বিরিয়ানির জন্য আমি আরও কিছু উপকরণ গুছিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ নিয়েছি কুসুম গরম দুধ। এখন এর ভেতরে আমি 1 চিমটি দিয়ে দিচ্ছি স্যাফরন। এটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটা একটু মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এরই মাঝে কিন্তু এই স্যাফরনের রঙটা আস্তে আস্তে দুধের সঙ্গে মিশে যাবে। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন মাংসের বাকি প্রিপারেশনটা আমি করে নিচ্ছি।
এবার এর ভেতরে আমি 4-5টা কাঁচামরিচ এভাবে একটু ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আমি বড় সাইজের একটা লেবু থেকে অর্ধেকটা কেটে এখানে ব্যবহার করছি। আর কেউ যদি টেবিল চামচ দিয়ে মেপে দেন তাহলে 1 টেবিল চামচ দিলেই হবে। ধনেপাতা এবং পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এই দম বিরিয়ানিতে কিন্তু অবশ্যই ধনেপাতা এবং পুদিনা পাতাটা ব্যবহার করতে হবে। প্রতিটা বিরিয়ানির এক একটা বৈশিষ্ট্য আছে। এই দম বিরিয়ানির স্বাদ এবং ঘ্রাণটা আসে কিন্তু এই ধনেপাতা এবং পুদিনা পাতা থেকে। কাঁচামরিচ, লেবু এবং ধনেপাতা ও পুদিনা পাতাটা এই শেষ পর্যায়ে ব্যবহার করতে হবে, তাহলে এর যে ফ্রেশ একটা ঘ্রাণ আছে সেটাই আপনারা পাবেন। এবার আমরা চাউলটা সিদ্ধ করে নেব। এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি। শুধু রাইসের জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, 3টা দিচ্ছি শাহি এলাচ, 4-5টা দিচ্ছি লবঙ্গ, ছোট বড় 3-4 টুকরা দিচ্ছি দারুচিনি, চিনি কাবাব দিচ্ছি 5-6টা, সবুজ এলাচ দিচ্ছি 3-4টা, জয়ত্রী দিয়ে দিচ্ছি 1 চিমটি, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই সয়াবিন তেল এবং লেবুর রসের কারণে রাইসটা কিন্তু খুবই ঝরঝরে হবে। এখন এই সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আমি আবারও সবশেষে মাংসের উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, ধনেপাতা এবং পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এটা আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে পানিটা ফুটে উঠেছে। এবার এর ভেতরে আমি সেই চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে পানির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি, তা না হলে এই চাউলটা আবার নিচে এক জায়গা জমাট বেঁধে থাকবে। এখন এই চাউলটা আমি ঘড়ি ধরে 3 মিনিট সিদ্ধ করে নেব। 3 মিনিট পর আমি এর থেকে পানি ঝরিয়ে 3 ভাগের 1 ভাগ রাইস উঠিয়ে নিচ্ছি। এটা উঠিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে সেই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। আর এর থেকে যতদূর সম্ভব গোটা গরম মশলাটা কিন্তু উঠিয়ে নিতে হবে। রাইসটা দিয়ে সঙ্গে সঙ্গে মাংসের উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু আলতো হাতেই করতে হবে, কোনো রকম চেপে এই কাজটা করা যাবে না। আর বাকি রাইসটা আমি আরও 4 মিনিট সময় ধরে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে মোট 7 মিনিট রাইসটা সিদ্ধ করছি। এখন অনেকেই মনে করতে পারেন আমি একবারই কেন সম্পূর্ণ রাইসটা সিদ্ধ করে নিলাম না। আমি যদি একবারই 7 মিনিট এই চাউলটা সিদ্ধ করতাম তাহলে দেখা যেত নিচের রাইসটা একটু বেশি কুক হয়ে সেটা ভেঙে যেত এবং উপরের রাইসটা ঝরঝরে থাকতো। এই কারণে নিচের রাইসটা একটু শক্ত থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে। 4 মিনিট পর এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং পানি ঝরিয়ে সম্পূর্ণ রাইসটা আমি উঠিয়ে নিচ্ছি। এটা উঠিয়ে নিয়ে আমি সেই একইভাবে এর উপরে দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা দম বিরিয়ানি অথবা কাচ্চি বিরিয়ানি রান্না করেন তাহলে উপরে এবং নিচের রাইস দুইটাই কিন্তু একই রকম ঝরঝরে থাকবে। এখন এর ভিতরে দুধে ভেজানো সেই স্যাফরনটা আমি দিয়ে দিচ্ছি, তবে আমি সবটুকু দিচ্ছি না, আমি অল্প একটু হাতে রাখছি। এখন এই দুধটার ভিতরে আমি কালারের জন্য একটুখানি জাফরান মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে আমি রাইসের এক সাইড দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিবেন না, তাহলে সম্পূর্ণ রাইসের ভেতরে কিন্তু জর্দার কালারটা চলে আসবে, তাই এক সাইডে এভাবে করে দিয়ে দিবেন। এখন এর ভেতরে গোলাপ জল এবং কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 2 টেবিল চামচ ঘি এর উপরে আমি দিয়ে দিচ্ছি। আবারও ধনেপাতা এবং পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। এখন একটু ময়দার সাহায্যে আমি হাঁড়ির মুখটা একটু সিল করে নিচ্ছি।
এখন এভাবে টেনে টেনে আমি হাঁড়ির মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি, যেন ভেতরে বাতাসটা বের না হতে পারে। দম বিরিয়ানি এবং কাচ্চি বিরিয়ানি এই দুইটা বিরিয়ানি রান্না করতে কিন্তু সবসময় কাঁচা মাংসটা ব্যবহার করতে হয়। তাই হাঁড়ির মুখটা যদি ঠিকমতো সিল না করেন তাহলে ভেতরে মাংসটা কিন্তু ঠিকমতো সিদ্ধ হবে না এবং পানিটা শুকিয়ে নিচ থেকে মাংসটা ধরে যাবে। এখন এটা আমি হাই হিটে রান্না করে নিচ্ছি 7 মিনিট। 7 মিনিট পর এটাকে আমি নামিয়ে একটা রুটির তাওয়ার উপরে আবারও বসিয়ে রাখছি 1 মিনিটের জন্য। এই 1 মিনিটে কিন্তু রুটির তাওয়াটাও খুব ভালোভাবে গরম হয়ে যাবে। আর 1 মিনিট পর গ্যাসটা আমি আমার গ্যাসের একেবারে সর্বনিম্ন তাপমাত্রায় রেখে দেব 50 মিনিটের জন্য। আর প্রথমে যে আমি 7 মিনিট হাই হিটে রেখেছি, এটার কারণে কিন্তু মাংস থেকে যে পানিটা বের হয় সেটা বের হয়ে যাবে। আর এই 50 মিনিটে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং রাইসটাও ঠিক এই একই গরমেই সিদ্ধ হয়ে যাবে। 50 মিনিট পর ফিরে এসেছি। এখন ঢাকনার উপর দিয়ে দেখতেই পাচ্ছেন ধনেপাতা এবং পুদিনা পাতাগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে আবারও অপেক্ষা করছি আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি একটা ছুরির সাহায্যে চারিপাশের ময়দাটা এভাবে উঠিয়ে নিচ্ছি। এখন উপর থেকে আমি ধনেপাতা এবং পুদিনা পাতাটা উঠিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে এটা আমি আপনাদেরকে উঠিয়ে একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমার উপর এবং নিচের রাইস দুইটাই কিন্তু একই রকমই ঝরঝরে হয়েছে, কোনো রাইসই কিন্তু এখানে ভেঙে যায়নি। আমি একটু হাঁড়ির নিচটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, নিচে কোনো প্রকার পানি আছে কিনা বা মাংস কোনো রকম নিচ থেকে ধরে গেছে কিনা। এই বিরিয়ানিটা কিন্তু আপনারা চাইলে মাটন দিয়েও করতে পারেন, ঠিক এই একই নিয়মেই। রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।